সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোকে। প্রথম আলো সেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারে সেনাপ্রধান তিনি এই যে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্যরা, সেনা কর্মকর্তারা মাঠে থাকলে কি অসুবিধা হয় সেটা নিয়ে আলাপ করেছেন। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে রয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনের জন্য যে টাইমলাইনটা যে ঘোষণা করেছেন 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে বা মধ্যবর্তী সময়ের মধ্যে নির্বাচন দেবেন, এটার বিষয়ে তিনি মতামত দিয়েছেন। এবং একই সঙ্গে রাজনৈতিক দল এবং সরকার বা এই বর্তমানে এই ভঙ্গুর পরিস্থিতি কে ঠিক করতে পারবে এইসব বিষয়ে তিনি কথা বলেছেন। একই সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, তিনি বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল তিনি চান, যারা সরকারের যে কাজকর্ম সেগুলোকে চ্যালেঞ্জ করবে। একই সঙ্গে সরকারের শক্তিশালী বিরোধী দল থাকলে যেটি হয়, সরকারের কাজ করার ক্ষেত্রে একটা জনমুখী কাজ করার পথ তৈরি হয়। এই সব বিষয় তিনি ইঙ্গিত দিয়েছেন। আমি তার যে সাক্ষাৎকার সেটা থেকে একটু পড়ি। প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্প্রতি দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হচ্ছে, আপনিও কথা বলছেন। সেনাবাহিনী তো সচরাচর এরকম কথা বলে না গণমাধ্যমের সঙ্গে, তো এখন এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে কথা বলছেন, তো এটাকে আসলে তিনি কিভাবে দেখছেন। তো জেনারেল ওয়াকার এটার বিষয়ে বলেন যে আমি বিশ্বাস করি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতেও করবেন, তাই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এখন স্বচ্ছন্দ বোধ করি। খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মিডিয়া এখন দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। তিনি বাংলাদেশের গণমাধ্যমকে এক ধরনের একটি ক্রেডিট দিলেন এবং এই জায়গায় গণমাধ্যম থাকলে তিনি ভবিষ্যতে আরও কথা বলবেন। খুবই সুন্দর কথা বলেছেন তিনি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন, এ বিষয়ে কিছু বলবেন, আপনাদের তো কাজ করতে হবে। এর জবাবে তিনি সেনা প্রধান এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেছেন, দেশবাসী অবশ্যই ভালো একটি নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। অর্থাৎ তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়সীমাটা দিয়েছেন তিনি সেটাকে এক ধরনের সমর্থনই করেছেন, এটার পক্ষেই আছেন, বা এটা নিয়ে তার মধ্যে কোনো এটা নিয়ে তিনি কোনো বাড়তি এমন কিছু বলেননি যেটা আসলে তিনি এই সময়সীমার উপর অসন্তোষ প্রকাশ করবে, এরকম কোনো কথা বলেননি। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব এবং নির্বাচন বিষয়ে তিনি সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। এখানে আরেকটি প্রশ্ন, সেনাবাহিনী সরকারের অংশ, বর্তমান অবস্থায় আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে কিনা, এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বললেন, আমাদের মাঠে থাকতে হচ্ছে, আমরা পরিস্থিতি বুঝতে পারছি, আমরা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি, অর্থাৎ পরিস্থিতিটা এমনই স্বাচ্ছন্দ্য বোধ করার মতো না, তাই তা নিয়ে একটা ধারণা দিই। দিনের শেষে আমরা সেনাদের মতো মাঠে যেতে হচ্ছে। এর মধ্যেই প্রায় 5 মাস ধরে তারা মাঠে আছেন, অর্থাৎ সেনাবাহিনীর কর্মকর্তা সদস্য সৈনিকরা মাঠে আছেন, তিনি সেটা বলছেন। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবেন, তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। ডাকাত ধরতে গিয়ে আমার একজন কর্মকর্তা নিহত হলেন, পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেত আমার কোনো উদ্বেগ থাকতো না, তারা যদি সুসংগঠিত হয়ে যায়, বেসামরিক প্রশাসন যদি যথাযথ আইনশৃঙ্খলা দায়িত্ব পালন শুরু করে তাহলে আমরাও আশ্বস্ত হতে পারি। অর্থাৎ তিনি পুলিশ যদি দায়িত্ব পালন করে এবং বেসামরিক যেসব লোক রয়েছে, নাগরিকদের যে দায়িত্ব রয়েছে সেটা যদি যথাযথভাবে পালন করা শুরু হয়ে যায়, তাহলে আসলে তিনি আর উদ্বিগ্ন থাকতেন না। সত্যি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এমন অবস্থা এবং সেনাবাহিনীকে এই 5 আগস্টের পর থেকে একটা বড় ধরনের পরিশ্রমী করতে হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এখনও তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি। তিনি বলেন সেটা কিছুটা ঠিক। তার
এখনও যে পুরোপুরি পুনর্গঠিত হতে পারেনি এটা ঠিক। পুলিশ পুনর্গঠিত হওয়ার কাজ চলমান আছে, আমরা চাইবো শিগগিরই সেটা ফলপ্রসূ হবে। এবার হচ্ছে যে প্রশ্নটি করা হলো, গত 15 বছর প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসাসহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে তো সময় লাগবে। এই প্রশ্নের জবাবে তিনি খুবই মানে গুরুত্বপূর্ণ জবাব দিয়েছেন যে হচ্ছে এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। মানে যে প্রশ্নটা যেটা 15 বছরে প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, অর্থাৎ তিনি কি মানে এটা এভাবে বলছেন যে হচ্ছে অন্তর্বর্তী সরকার আহ, এই যে যা ভেঙে গেছে এটা অন্তর্বর্তী সরকারের কাছে মানে জন্য সম্ভব না, এরকম কি? কারণ তিনি তার যে কথাটি তিনি বলেছেন, তিনি বলেছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। মানে রাজনৈতিক দল ও সরকার ছাড়া এটা সম্ভব হচ্ছে না আর কি। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। তিনি একেবারেই ক্লিয়ার করে দিয়েছেন যে বিচার, পুলিশ, প্রশাসন, ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটার জন্য রাজনৈতিক সরকার ছাড়া আসলে সম্ভব না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের পক্ষে আসলে সম্ভব না। সেটা নানান দিক থেকে হতে পারে, তিনি সেসব বিষয় উল্লেখ করেননি, তিনি শুধু শর্টলি উত্তর দিয়েছেন আসলে রাজনৈতিক দল বা সরকার ছাড়া সম্ভব না। সেক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের সময়টা কম, সেক্ষেত্রে এত ভেঙে ধ্বংসস্তূপকে এত তাড়াতাড়ি ঠিক করাও সম্ভব না। একই সঙ্গে আরও একটি বিষয় যুক্ত করা যায় যে এই যে অন্তর্বর্তী সরকার এতদিন 5 মাস সময় ক্ষমতায় রয়েছে, এখন পর্যন্ত সিগনিফিকেন্ট ওইরকম কিছু করতে পারেনি, যেটার কারণে অন্তত আমি আশাবাদী হতে পারি যে হচ্ছে তারা এই ব্যবস্থাগুলোকে একদম পুনর্গঠিত করে ফেলবেন, সংস্কার করে ফেলবেন। ওনাকে আরেকটা প্রশ্ন করা হলো, কিন্তু গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি, মানে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটাই করা হয়েছে, করতে চায়নি, তাদের ব্যর্থতার জন্য তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন ঠিক আছে, অতীতে হয়নি, এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো করতে পারি। হ্যাঁ, অতীতে হয়নি, গত 50, 52, 53, 54 বছরও হয়নি, এখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ তৈরি হয়েছে, এখন আমরা সেটা করতে পারি। খুবই সুন্দর উত্তর। আরেকটি প্রশ্ন, রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি। এর এর প্রেক্ষিতে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি, তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার সবার জন্য দরকার। অর্থাৎ সংস্কার যে সবার জন্য দরকার, অন্তত এখনকার যেসব পলিটিক্যাল দলগুলো রয়েছে বা আগামীতে যে দলগুলো ক্ষমতা আসবে, তারা এটা বুঝতে পারছেন বলে তিনি বলছেন। সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে, বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। অর্থাৎ তিনিও এক ধরনের এটার পক্ষে তার সমর্থন, বা হচ্ছে তিনিও বলা যায় যে হচ্ছে তার পক্ষ থেকে একটা আলাপ বা কথা যে হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যতা আনা দরকার। ওনাকে এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলো, তার মানে রাষ্ট্র পরিচালনায় আপনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি এই ধরনের কথা বলতে চাইছেন। তখন তিনি বললেন, আমি অত বিস্তারিত যেতে চাই না, আমি সংবিধান বিশেষজ্ঞও নই, নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন, সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রধানমন্ত্রী বা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে না রেখে এটাকে হচ্ছে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। উনি ওনার পক্ষ থেকে এক ধরনের মানে প্রস্তাব বা একটা আলাপ তুলেছেন। ওনাকে আরেকটা প্রশ্ন যেটি করা হলো, বিগত 50 বছরে আমরা দেখেছি সেনাবাহিনী কখনো নিজেরা ক্ষমতায় এসেছে, কখনো কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে, এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে, এসব তো বাস্তবতা। এই কথার প্রেক্ষিতে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান মানে সেনা প্রধান বলেন, আমরা আইনশৃঙ্খলার দেখভাল করছি, কিন্তু আমাদের 11-র অভিজ্ঞতা খুবই সুখকর নয়, খুব একটা সুখকর নয়। সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে, যদিও সংখ্যাটা খুবই কম। শৃঙ্খলাজনিত ঘটনার জন্য আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তি দিই, এরপরও শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা বা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি। ওনার বিষয়টা খুবই মানে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে আমাদের মানে মাঠে যদি দীর্ঘদিন হচ্ছে সেনা কর্মকর্তারা থাকেন, এর ফলে তারা হচ্ছে বিভিন্ন মানে কাজে কর্মে জড়িয়ে পড়েন, যেগুলা আসলে মানে
উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়েন। তিনি একদম এটা স্পষ্ট করে বলছেন। তিনি বলছেন যে আমরা আসলে এইসব কাজের জন্য তো আমাদেরকে সৃষ্টি করা হয়নি। আসলে সেনাবাহিনীর অন্য কাজ, তবে রাষ্ট্রের প্রয়োজনে তারা মাঝে মধ্যে বা দেশের প্রয়োজনে তারা মাঝে মধ্যে এগুলো করতে হয় যখন হচ্ছে পরিস্থিতি একটু খারাপের দিকে যায়। সেই জায়গা থেকে তিনি একটা আশঙ্কাই প্রকাশ করছেন যে হচ্ছে মাঠে দীর্ঘদিন হচ্ছে সেনা কর্মকর্তা বা সেনা সৈনিকরা থাকলে একটা মানে তারা জনগণের সঙ্গে মিশলে দুর্নীতি পরায়ণ হয়ে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকে। একই সঙ্গে হচ্ছে উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। তাকে ওনাকে আবার বলা হচ্ছিল যে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের বিষয়ে প্রশ্ন করে যে আপনারা পেছনে থাকছেন। তখন তিনি বললেন যে হচ্ছে পেছনে থাকা মানে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবে সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তীকালীন সরকার বলবে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। অর্থাৎ তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেদিন বলবে আমার পুলিশ রেডি, আপনি ব্যারাকে ফিরে যান বা সেনানিবাসে ফিরে যান, তখন তিনি একদম বললেন যে আমরা স্বাচ্ছন্দ্যে ফিরে যাব। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সাহায্য করছেন। এ বিষয়ে সেনাপ্রধান বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি, আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধা হয়, তারপর আমরা সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। খুবই স্পষ্ট কথা, এই বিষয়ে আর আসলে আমি কিছু বলতে চাই না। আরেকটা প্রশ্ন, যে অনেকে বলেন অতীতেও অনেক লড়াই বা আন্দোলনের পরও সংস্কার বা পরিবর্তন করা যায়নি, আপনিও কি এবারের পরিস্থিতিকে শেষ সুযোগ হিসাবে দেখেন? এটার খুবই চমৎকার এর প্রশ্নের পরিপ্রেক্ষিতে খুবই চমৎকার কথা বলেছেন হচ্ছে সেনাপ্রধান। তিনি বলেন আমি এটাকে শেষ সুযোগ বলবো না। ঠিকই তো, সুযোগ তো বারবারই আসতে পারে। অর্থাৎ তিনি এই আশঙ্কা উড়িয়ে দেয় নাই যে হচ্ছে ধরেন একটা ফ্যাসিস্ট সরকারের পতন হইল, আবার একটা সরকার আইসা তারা হচ্ছে ঠিক একইভাবে ভিন্ন ফরম্যাটে মানুষের উপর নির্যাতন চালানো শুরু করলো, তখন তো মানুষ আবার তাদেরকে নামিয়ে হচ্ছে নতুন করে পুনর্গঠন করার আন্দোলন করতে পারে, বা হচ্ছে মানুষ নতুন করে মানে ভেঙে নতুন করে গড়ার কাজ তৈরি করতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে হচ্ছে এই আন্দোলনই তো শেষ আন্দোলন না, বা মানে তিনি বলছেন যে এই সুযোগটাই শেষ সুযোগ না, তবে এটাকে আমি সুযোগ হিসাবে বলতে চাই। এই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত, এটা সবার জন্য ভালো। একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সব কিছু যদি হয়ে যায় তাহলে দীর্ঘমেয়াদে অনেকেই তো এই পরিবর্তনের সুফল ভোগ করবেন। রাজনীতিতে বিরোধী দল বিরাট এক সহায়ক শক্তি, খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং সরকার এবং বিরোধী দল একে অন্যের পরিপূরক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী বিরোধী দল থাকা খুবই গুরুত্বপূর্ণ। এমন প্রক্রিয়া থাকলে একে অন্যের ভুল ধরিয়ে দিতে পারে। সরকার ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে, সবাই তাদের পরিধির মাঝে থেকে দায়িত্ব পালন করে যেতে পারেন, এটা তো একটা দেশের জন্য খুবই প্রয়োজন। অর্থাৎ তিনি বলছেন যে হচ্ছে নির্বাচন হোক যেটাই হোক, বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ বা হচ্ছে একটা শক্তিশালী বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। আরেকটি প্রশ্ন, সবকিছুর পরও অনেকে এখন বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে। সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে। এই বিষয়ে সেনা প্রধান বললেন যে হচ্ছে সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত না। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর, অতীতেও এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি, এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। এই জন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসাবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী না। খুবই চমৎকারভাবে তিনি এই প্রশ্নটির জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে হচ্ছে সেনাবাহিনী কখনো রাজনীতিবিদদের বিকল্প না, এবং তিনি রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না, এবং তিনি এইভাবে বলেছেন তিনি দায়িত্বে থাকাকালে এবং তিনি সেনাপ্রধান থাকাকালে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবেন না। এটা আসলে একজন প্রকৃত দেশপ্রেমিক সেনাপ্রধানের কথা আসলে
এরকমই হওয়া উচিত এবং তিনি সেভাবেই বলেছেন এবং তিনি বেশ কিছু বিষয় স্পষ্ট করেছেন এবং সবচেয়ে আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তিনি একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চান। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে কে শক্তিশালী বিরোধী দল হতে পারে সেটা দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সেনাপ্রধানের এই বক্তব্য আপনাদের কেমন লাগলো সেটা মন্তব্য করে জানাবেন।